প্রিয়তমা মালিনী, এই গভীর জঙ্গলের মধ্যে বসে তোমায় আমি এই পত্রটা লিখছি। তুমি হয়তো ভাবছো এই গভীর জঙ্গলের মধ্যে লোকটা আছে কিভাবে, আর থাকেও যদি তাহলে হঠাৎ এরকম সমস্যার কথা কেন বলছে। না, ভুল কিছু একটা ভাবনি। এরকম পরিবেশে দিব্যি রয়েছে বটে একটা বয়স্ক মানুষের সাথে। তাকে আমি ঝি বলতে পারবো না, তাকে আমি আমার বাবার মতো সম্মান করি। চারিদিকে কিছু পশু পাখি পোকামাকড় নিয়ে দিব্যি আছি। তেমন খুব একটা সমস্যা হয়েছে বলে কখনো আমার মনে হয়নি, কিন্তু ইদানিং একটা সমস্যায় ভুগছি বটে। এই রোদ বৃষ্টি বাংলো সবই কেমন একটা বিবর্ণ লাগছে। এর কারণ জানো? এর কারণ হচ্ছে তুমি। যবে থেকে তোমাকে দেখেছি কিছুই আর ভালো লাগছে না। আচ্ছা বলো তো, কবে যাব তোমার কাছে? কবে আসবে সেই দিনটি? তুমিও কি ঠিক আমার মতো একই উতলা? ভালোবাসা সহ আশিস, 3 মে 2016। মেয়ের মায়ের জন্য লাল পাড় সাদা গরদ, মেয়ের বাবার জন্য সোনালি সুতোয় কাজ করা ধুতি, মেয়ের 3 পিসির ধনেখালি শাড়ি, আর মেয়ের বড় জেঠিমার জন্য ভালো জামদানি। বলি ও বড় বৌমা, আর কত দূর গো? এই তো মা, আর হয়ে এসেছে। তোমাদের নিট পিটানিয়া শেষ হয় না। তোমাদের দিয়ে যদি একটা কাজ ঠিকঠাক করে হয়। এই তো মা, হয়ে এসেছে। আপনি এখানে বসুন না, খাটে বসুন আপনি। ছি 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 ছি, তোমাদের কোনো কাণ্ডজ্ঞান নাই। মানলাম তুমি বাসি কাপড় ছেড়েছো, কিন্তু ওই বিছানা তো বাসিই রয়ে গেল। ওই বিছানায় আমি বসবো না। ঠিক আছে মা, ঠিক আছে। আপনি এই আসন পেতে দিচ্ছি, আপনি এখানে বসুন। মা বলছিলাম যে আপনি যদি একবার ফর্দটা শুনে নিতেন, তাহলে কোথায় কি ভুল হয়েছে না হয়েছে আপনি একবার বুঝতে পারতেন। তা কই পড়ো দেখি, পড়ো। হ্যাঁ পড়ছি। মেয়ের মায়ের জন্য লাল পাড় সাদা গরদ, মেয়ের বাবার জন্য সোনালি সুতোয় কাজ করা ধুতি। তা বলছিলাম যে মেয়ের জন্য শাড়ি কখন লিখবো? 10 খানা লেখো, তার মধ্যে 2 খানা বেনারসি। আচ্ছা তাই লিখছি। 10 খান শাড়ি, এটা একটু বেশি বেশি হয়ে গেল না? আমি মানলাম বড় বাড়ি থেকে আসে, তাই বলে 10 খান শাড়ি? ওই আমার বিয়ের সময় তো দেয়নি। বেশি বেশি। নতুন বৌমার জন্য 1 খান গোলাপি বেনারসি কিনবে, তোমার জন্য ওই 1 খান একই কিনবে, আর ওই বউ ভাতের জন্য তোমার একটা ভালো শাড়ি কিনবে। কি বুঝলে? ঠিক আছে মা, ঠিক আছে, আপনি নিশ্চিন্তে থাকুন। সকাল সকাল বেরিয়ে পড়বে, আর গাড়ি রেডি থাকবে। বড় খোকাকে একবার বলতে হবে, ওর তো আবার সব কিছুতেই লিটির পিটি। ব্যাস এখন আমি আসছি। প্রাণ পরে আপনার পত্র পেলাম আজ সকালে। এখন বিকালবেলা, এখন আমি পত্র লিখতে বসলাম। ওই ঘন জঙ্গলে অত পশু পাখির মাঝে কিভাবে কাটালেন বলুন তো আপনি? আমি তো ভাবি আর অবাক হই। আমি না একদম একা থাকতে পারি না। আপনি অত দূরে পরিবার পরিজন ছাড়া কিভাবে যে অতিবাহিত করলেন এতগুলো বছর। যাই হোক, আশা করি আপনার শীঘ্রই একাকিত্ব দূর হবে। আচ্ছা, এক পূর্ণিমার রাতে বসে থাকবো আপনার বাংলোর ওই বারান্দায়। কোনো বাতি থাকবে না, থাকবে কেবল চাঁদের আলো। সারা রাত বসে থাকবো আমরা দুজন, গল্প করবো, একটা মুহূর্ত নষ্ট হতে দেব না। ও আরেকটা কথা, রাতে পড়ার জন্য লাল তো সবাই পড়ে, আমি বরং আকাশেই পড়ব। আসমানি জমির উপর রূপলয় কাজ সুন্দর দেখাবে না?
আশিসকে কি বলবো টগর? যেটা শুনেছ, যেটা সত্যি সেটাই বলবে। কিন্তু ছেলেটা আমার কষ্ট পাবে না। কিন্তু অঘটনটা ঘটলে আরো বেশি কষ্ট পাবে মা। আর ওরা এতদিন কেন বললো না, সব চেপে থাকলো? আর বিয়ের কদিনই বা বাকি আছে। ভালো লাগে এসব। আমার মনে হয় ঠাকুরপোকে একবার জানানো উচিত। আমার তো প্রথম থেকেই খটকা লাগছে। ওই মেয়ের বাবা চাইলে অনেক বড় লোক পাত্রের সাথে বিয়ে দিতে পারতো, কিন্তু আশিসকে কেন পছন্দ করলো? বড় কাকা, তুই কি শুনে এসেছিস আর একবার বল না রে। আজ দেখা হলো মেয়ের পিসমশাইয়ের সাথে। পেছন থেকে একজন ডাক দিছিল, তারপর ঘুরে দেখি উনি। তারপর আবার চা খাওয়ার প্রস্তাব দিল। চা খেতে খেতে কথায় কথায় আমি মাঝে মধ্যে লক্ষ্য করলাম উনি খুব অস্থির হয়ে পড়ছেন। তারপর আমি জিজ্ঞাসা করলাম কোনো সমস্যা হয়েছে নাকি। তিনি বললেন মালিনী যখন 11 বছর বয়স তখন এক গুরুদেব বলেছিলেন যে বিবাহ কোনো জন্য আছে, যৌবনে তার মৃত্যুযোগ আছে। আবার বিবাহ নিয়ে এগুলেও যে মৃত্যুযোগ কেটে যাবে তা নয়, তা আবার প্রকট বেড়ে যেতে পারে। আবার গুরুদেব বলেছিল যে বিয়ে হলে আবার ঠিকও হয়ে যেতে পারে, তবে বাচ্চা নেওয়ার আগে পর্যন্ত সম্ভাবনা আছে নিতে পারে। বাচ্চা যদি নিয়ে নেয় তারপর মৃত্যুযোগ কেটে যাবে। সন্তান জন্ম দেওয়া পর্যন্ত মেয়েটা বাঁচবে কিনা ঠিক নেই। আর ওরাই কেনই বা বিষয়টা লুকিয়ে গেল? কেনই বা আগে বললো না আমাদেরকে? গুরুদেব বলেছিল চন্দ্রগ্রহণের সময় জন্ম মানে পূর্ণ চন্দ্রগ্রহণের সময় জন্ম না, এমন ছেলে পেলে এই যোগ কেটে যেতে পারে। আশিস তো পূর্ণ চন্দ্রগ্রহণের সময় জন্মেছিল, তাই না মা? কিন্তু ছোট খোকাকে জানাবেটা কি? আচ্ছা বেশ, আমি চিঠি লিখবো ঠাকুরপোকে। ছেলেটার কপালে তুমি কোন বিপদ দিলে ঠাকুর? এতদিন বিয়ে করছিল না সে ঠিক আছে, কিন্তু এখন বিয়ে ঠিক হলো তাও আবার এরকম বিপদ দিলে। কিরে মালু, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? কিছু না, তোর কি মন খারাপ? আসলে তোমাদেরকে ছেড়ে চলে যেতে হবে তো তাই। এটাই তো সমাজ, এটাই তো নীতি। বিয়ে হয়ে গেলে সবাইকেই বাড়ি ছেড়ে চলে যেতে হয়। ওটাই তো তখন তোর আসল বাড়ি। তারপর আর আসতে ইচ্ছে করবে না। আসতে ইচ্ছা করবে, খুবই আসতে ইচ্ছা করবে, কিন্তু তখন তো আর আসা যাবে না গো। কি সব উল্টোপাল্টা কথা বলছিস মালু? যা নিচে গিয়ে গল্প কর, সবাই আছে যা ওখানে। কেন কথা ঘুরিয়ে দিচ্ছ বাবা? সে যদি আসবো বলে মনে করে তাকে তো আর আটকাতে পারবে না তুমি। মরণকে আর কে আটকাতে পারে বলো? তুমি ওদেরকে সব সত্যি কথাগুলো বলে দিলেই পারত। কৃষ্ণমশাই তো সবটাই বলেছিল, ছেলের বংশালাকে সবটাই বলেছিল। কি বলেছেন উনি? কিছুই বলেনি, বলেছে যা বলার বাড়িতে বলতে হবে। বলুন, এই মানুষটা বড্ড ভালো, আমি ওর জীবনটা নষ্ট করতে চাই না গো বাবা। বড্ড মায়ায় জড়িয়ে পড়েছি গো বাবা। আচ্ছা বাবা, মায়া কি করে কাটাতে হয়? মালু, প্রিয়তমা স্বপ্নচারিণী মালিনী, তোমার চিঠির অপেক্ষায় বসেছিলাম, কিন্তু তা পেলাম না। সুস্থ আছো তো তুমি? এখন কলকাতায় অনেক জ্বর জ্বালার খবর আসছে, তা নিয়ে একটু দুশ্চিন্তায় আছি বটে। এই চিঠিটা পেলে অবশ্যই উত্তর দিও। খুব দুশ্চিন্তায় আছি তোমায় নিয়ে, কাজেও মন বসছে না। আর একটা আনন্দ সংবাদ দিই তোমায়, ডিসেম্বরের 15 তারিখ থেকে আমার ছুটি মঞ্জুর হয়েছে। 16 তারিখে আমি বাড়ি পৌঁছে যাব, আর 23 তারিখে আমাদের 4 হাত এক হবে। মালিনী, তুমি কতখানি উতলা বলো দেখি, জানতে খুব মন চাইছে। আমি তো খুবই উতলা। তোমার একটি মাত্র ছবি দেখে তোমার প্রেমে পড়ে গেছে।
আজকাল তোমার ছবি দেখার আর প্রয়োজন পড়ে না, চোখ বন্ধ করলেই তোমার মুখটি চোখের সামনে ভেসে ওঠে। আচ্ছা, ভালো থেকো। তোমার পথের আকুল অপেক্ষায় আশিস। 7/8/2016। পূর্ব, আমি যা লিখতে চলেছি মনটা শক্ত করে পড়ো। কয়েকদিন আগে তোমার দাদার সাথে কোনো এক হুবু পিসি শ্বশুরের দেখা হয়েছিল। গল্পে গল্পে তিনি জানান ওনাদের মেয়ের কিছু দোষ আছে। দোষ বলতে কোনো এক গুরুদেব মালিনীর জন্য জানান যে মালিনী নাকি ক্ষণজন্ম, বিবাহ বন্ধনে আবদ্ধ হলে মালিনীর মৃত্যু নিশ্চিত। তবে তিনি এও বলেন বিবাহের পর অতি দ্রুত সন্তানের জন্ম দিলে তার ফাড়া কেটে যাবে, মৃত্যু ভয় আর থাকবে না। এসব কথা শুনে তুমি গাঁজাখুরি বলে উড়িয়ে দাও। তার আগে বলি, পিসিমশাই বলেছেন তারা নাকি অনেক জায়গায় ছোটাছুটিও করেছে। বারাণসী, হরিদ্বার, বিভিন্ন জায়গায় সাধু সন্ন্যাসীদের কাছে গিয়েছেন। সকলেই ওই একই কথা বলেছেন। এই সংবাদ পাওয়ার পর থেকে আমার খুব চিন্তিত। মায়ের শরীরও খুব একটা ভালো যাচ্ছে না। তুমি কি একবার আসতে পারবে? বিবেচনা করে দেখো, জীবন তো একবারই পেয়েছো। অশান্তি আমন্ত্রণ করে আনবার প্রয়োজন তো দেখি না। শান্ত মাথায় ভেবে দেখো, যত তাড়াতাড়ি পারো পত্রের উত্তর দিও। চলে যদি আসতে পারো তাহলে তাই এসো, আরও উত্তম হয়। ভালো থেকো। প্রিয় বৌদি, আশা করি তুমি ভালো আছো। তোমার পত্র পেয়ে আমি খুবই খুশি হয়েছি। বৌদি, তোমার পত্র আমি মন দিয়ে পড়েছি। এবার তোমার পত্রের উত্তরে আসা যাক। বিপত্তি আমন্ত্রণের কথা যদি আসে তবে তুমি যা বলবে তাই হবে। একটা মানুষকে দেখে কে কখন কি বলেছে তা নিয়ে আমি এখন কোনো চিন্তাভাবনা করি না, আর তোমরাও কোনো চিন্তা ভাবনা করো না। আর মাকে বলো বেশি চিন্তা যেন না করে। কপালে যদি এমন কিছু থাকে তাহলে খণ্ডাবেটাকে ধরে নিও, ওটাই আমার কপাল। এতকাল বিবাহ করবো না বলে দুশ্চিন্তায় ফেলেছিলাম তোমাদের, আর এখন তোমাদের দুশ্চিন্তায় ফেলছি বিবাহ করব বলে। শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। ইতি তোমার ঠাকুরপো আশিস। 4/7/2016। প্রিয়তমা আশিস, আমি ঠিক আছি, দুশ্চিন্তা করো না। চিঠি লিখতে বিলম্ব হলো ঠিকই, তবে তা ইচ্ছাকৃত অবাক হচ্ছ তো। আসলে আমি বোধহয় নাটকের মহড়া দিচ্ছি। শেষ নাটকের মহড়া যে নাটক ঘটতেও পারে আবার না ঘটতেও পারে, কিন্তু যদি ঘটে কিভাবে সামলাবো নিজেকে। কিন্তু এটা জানি মায়া বড়ই ভয়ঙ্কর। ভালোবাসার বাঁধন ছড়িয়ে দেওয়া যায়, মায়ার বাঁধন বড়ই শক্ত। তুমি আমাকে ভালোবেসেছো আর আমি তোমার মায়ায় জড়িয়েছি। কিভাবে অল্প সময়ে এত কিছু ঘটলো আমি সত্যিই জানি না, কিন্তু প্রবল মায়ায় জড়িয়েছি তা বেশ বুঝতে পারছি। তোমার ছবিটা দেখার পর থেকেই না এমন ঘটছে। এরপর আমার ভাগ্যলির ঘন্টা যদি সত্যি হয় তখন কি করব বলতে পারো? তুমি আমাকে ছাড়া জীবন কাটাতে পারবে তো? আশা করি তুমি সবই শুনেছ। আসলে আমাদেরই ভুল হয়েছে এটি তোমাদের কাছে লুকিয়ে যাওয়া। তুমি চাইলে বিয়ে ভেঙে দিতে পারো, আপনজনেরা তো তোমার ভালোই চাইবে, এটাই তো স্বাভাবিক। প্রয়োজনে ওদের কথা শোনো। আমি কিছু মাত্র অসন্তোষ রাখবো না মনে, বরং খুশি হব। সময় সামান্য, আমি যে কোনো সিদ্ধান্তে তোমার সাথে আছি। আমি সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত, আর শুধু প্রস্তুতই নয়, কেবল তোমাকে ছেড়ে চিরতরে চলে যেত।
তবে কপালে থাকলে যেতে হবে, ওই কি। অপেক্ষায় মালিনী। মালিনী, আমি ক্ষুব্ধ হলাম, আহত হলাম। তুমি আমাকে এত কাপুরুষ ভাবো যে যা কিছু শুনে আমি তোমাকে ছেড়ে দেব? আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না, আর ভাবতে চাইও না। যা হবে আমরা একসাথেই দেখব। যদিও কিছু হবে না বলেই আমার দীর্ঘ বিশ্বাস। বাকি কথা তোমার হাত দুখানি আমার হাতে রেখে চোখ বন্ধ করেই না হয় বলবো। আর তো মাত্র কয়েকটা দিন, ব্যাস। সেদিন খুব শীঘ্রই আসবে। বহু কথা শোনার আছে, বহু কথা বলার আছে। আমাদের সামনাসামনি কথা হবে। মালিনী, অত মন খারাপ করে থাকার কিছু নেই। কিছুদিন পর এসে আমি তোমায় নিশ্চয়ই নিয়ে যাব। মেয়েটা যখন অতবার করে যেতে চাইছে, তুই একবার নিয়ে যা না আসিস। মা, রেডি বুঝলিস? মা, তুই বোঝার চেষ্টা করো। কি বোঝার চেষ্টা করবে গো? মেয়েটার সদ্য বিয়ে হয়েছে, তুমি যদি এখন মেয়েটাকে ছেড়ে চলে যেতে চাও, মেয়েটার মন খারাপ করবে না? আর তাছাড়া একবার দেখবে না তোমার ফার্ম হাউস? তুমি বিয়ের আগে কেমন পরিবেশে থাকতে, যাও একবার ওকে নিয়ে ঘুরে এসো। আচ্ছা, তোমরা এতবার করে যখন বলছো, তাহলে আমি ওকে নিয়েই যাচ্ছি। কি এবার খুশি তো? আসুন দাদাবাবু, আসুন দিদিমণি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। গাড়ির পিছনে ব্যাগটা আছে, ওটা বার করো। চেনটাই বা খুলছে না কেন? আরে আশিসটাই বা কোথায় গেল? আশিস, আশিস। আশিস, 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 আশিস। দিদিমণি, দিদিমণি, দাদাবাবু। মালিনী, 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 কি হয়েছে মালিনী? মালিনী, মালিনী, মালিনী। তোমার
তোমাকে না আজ খুব সুন্দর লাগছে। কি বলছ? আমাকেও সুন্দর লাগছে। এ? তুমি যে কেন আমাকে একা রেখে চলে গেলে? তুমি আমাকে নিয়ে চলো না তোমার সঙ্গে। ঠাকুরপোর ওপর মালিনীর আত্মা ভর করেছে। শোনো, এবার থেকে যা দেবে দুটো করে দেবে। ওই একটা জিনিসের দুজনে হয় না আমাদের। দুজনের হয় না? কোন দুজন? জানো না নাকি? আমি আর তোমার ছোট বৌমা।